20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 143 রান সংগ্রহ করেছে হংকং এবং বাংলাদেশের সামনে 144 রানের একটি টার্গেট সেট করে দিয়েছে। তো গাইস, মূলত আজকে বাংলাদেশের বোলিং আপনার কাছে কেমন লাগছে? বিশেষ করে আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম আমাদের বোলারদের কাছ থেকে ততটা আমি তাদের কাছ থেকে পাইনি, বিশেষ করে রিশাদ হোসেন, মেহেদী অ্যান্ড তাসকিনের কাছ থেকে। তাসকিন মূলত আজকে খুব একটা ছন্দে ছিল না, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সেরকম কিছু ইঙ্গিত করতেছিল। তবে বিশেষ করে মুস্তাফিজুর রহমান অ্যান্ড তানজিম সাকিব, তারা দুজন আবার দুর্দান্ত বোলিং করেছেন। মুস্তাফিজুর রহমান 4 ওভারে মাত্র 22 রান দিয়েছেন। তাছাড়াও তানজিম সাকিবও খুবই এগ্রেসিভ বোলিং করছেন, মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা মোটামুটি ছন্দে আছেন। বাকি বোলারদেরকে খুব একটা ছন্দে মনে হয়নি, যার কারণে আমরা দেখলাম হংকং প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে মাত্র 27কে 28 রান তুলছে 2 উইকেটের বিনিময়ে। অ্যান্ড পরবর্তী যে 15 ওভার পর্যন্ত তারা ভালো একটা বুস্ট আপ দেয়। 15 ওভার শেষে তাদের রান চলে যায় 103-এ। সেখান থেকে ভাবছিলাম যে বাকি 30 বলে 60 থেকে 70 রান হওয়ার একটা পসিবিলিটি ছিল, কিন্তু লাস্টের 5 ওভারে বাংলাদেশের বোলাররা আবার ভালো পরিমাণে লাস্টের 5 ওভারে কিন্তু বাংলাদেশের বোলাররা আবারও চেপে ধরতে সক্ষম হয়েছে হংকংকে, যার ফলে হংকং 143 রানে 7 উইকেটের বিনিময়ে 20 ওভার শেষে তারা 144 রানে টার্গেট সেট করে দেয় বাংলাদেশকে। তো গাইস, এখন দেখার বিষয় হচ্ছে, যা বলেছিলাম মূলত পিচ অ্যানালাইসিসের মতে পরবর্তী ইনিংসে অর্থাৎ সেকেন্ড ইনিংসে 150 রান চেস করা এখানে কিছুটা টাফ হইতে যাবে, কারণ সেকেন্ড ইনিংসের সময় কিছুটা কুয়াশা এবং ভিজা আউটফিল্ড থাকার কথা বলেছেন তিনি, যার কারণে বাংলাদেশের শুরুটা আসলে অনেকটা জরুরি। পারভেজ ইমন এবং তানজিদ তামিম এই দুইজনের মধ্যে কেউ একজন যদি বুস্ট আপ করে দিতে পারে রানটা, সেই ক্ষেত্রে বাংলাদেশের এই রানটা চেস করতে খুব একটা কষ্ট হবে বলে মনে হয় না। তবে এখানে আরেকটা জিনিস দেখার ছিল, তবে এখন আর দেখে লাভ নাই, সেটা হচ্ছে রান রেটের বিষয়টা। যেহেতু গ্রুপ বি, গ্রুপ অফ ডেথ, এখানে আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তিনটি দলেরই চান্স আছে 2টি করে ম্যাচ জিতার। আফগানিস্তান যেহেতু হংকংয়ের সাথে প্রথম ম্যাচে খুবই ভালো একটি জয় পায়, তাদের কিন্তু রান রেটটা অনেকটাই বুস্টিংয়ে চলে যায় এবং +4 পয়েন্ট সামথিং তাদের রান রেট। তাছাড়াও শ্রীলঙ্কাও যদি হংকংকে বড় ব্যবধানে হারায় দেয় এবং বাংলাদেশ যদি আজকে খুব একটা ব্যবধান রেখে না জিততে পারে হংকংয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি 3 দলই 2টো করে ম্যাচ জিতে, তখন কিন্তু বাংলাদেশ রান রেটের কারণে বাদ পড়ার একটা সুযোগ থাকবে। সেই ক্ষেত্রে 3টা দলই কিন্তু চাইবে হংকংকে একটি বড় ব্যবধানে বা একটি ভালোভাবে হারানোর, যাতে রান রেটটা তখন তাদের কাজে লাগে। তবে বাংলাদেশ 144 রানের এই টার্গেটটা কত ওভারের মধ্যে চেস করতে পারবে অথবা কয় উইকেট হাতে রেখেই চেস করতে পারবে, তাই এখন দেখার বিষয়। তবে আমার মতে বাংলাদেশের এখন এটা মাথায় রাখা উচিত না যে আমাদের রান রেটটা ঠিক রাখতে হবে। ভাই, আগে আপনি ম্যাচটা জিতেন, কারণ ডিউ ফ্যাক্টরের কারণে যতটুকু মনে হচ্ছে যে চেজিংটা একটু কষ্টকর হতে যাচ্ছে, তবে একটা ভালো স্টার্টিং কিন্তু একটা ভালো ফিনিশিং দিতে পারে আমাদেরকে। সেই ক্ষেত্রে একটা ভালো স্টার্টিং প্রয়োজন, ব্যাটিং ধসটা যেন না হয় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের এখন এটা মোটেও উচিত হবে না যে তাড়াহুড়া করে রান তুলতে যায় কিছু উইকেট বিলিয়ে দেওয়া, এবং এই ম্যাচটা যাতে কোনো মতেই হাত থেকে আবার না চলে যায়। তো গাইস, দেখা যাক বাংলাদেশ এই ম্যাচটা কীভাবে জিততে পারে।